তো বন্ধুরা, ফাইনালি এবারে নেপালের ভারত বিরোধী আর চীনপন্থী কমিউনিস্ট সরকারকে সম্পূর্ণ গোড়া থেকে উপড়ে ফেলার কাজ শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু নেপাল পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, যেটা স্বাভাবিকভাবে সম্পূর্ণ প্রো ভারত হতে চলেছে। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, নেপাল থেকেই কমিউনিস্ট সরকারকে উচ্ছেদ করার পেছনে ভারতেরও একটা ইনডাইরেক্ট হাত রয়েছে, যা নেপালের ভবিষ্যৎ বদলে দেবে। কীরকম? তো গত 12 তারিখের এই রিপোর্টটা দেখুন, যার মধ্যে আজ থেকে 16 বছর আগে যে নেপালের রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আজ আবারও সেই মোনার্কি রাজ বা রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে প্রদর্শন করছে। ওদের দাবি যে নেপাল 16 বছর আগে যেমন ছিল ঠিক সেইভাবেই এই কমিউনিস্ট শাসনকে শেষ করে এটাকে রাজতন্ত্র করা হোক। আর শুধু তাই নয়, নেপালের এই প্রদর্শনকারীদের দাবি আগে নেপাল সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু এই কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর এরা কিন্তু হিন্দু রাষ্ট্রকে দমন করে এটাকে একটা সেকুলার দেশ বানিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ ওদের যে কালচার তাকে কিন্তু সিস্টেমেটিক্যালি শেষ করে দেওয়া হচ্ছে। আর এটা প্রথম ঘটনা নয়, এর আগেও গত বছর নভেম্বর মাসের এই রিপোর্টটা দেখুন। তখন তো হাজারে হাজারে নেপালের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং মোনার্কি শাসন ফিরিয়ে আনার ব্যাপক দাবি শুরু হয়। আর ওই সময় কিন্তু এই প্রোটেস্ট এতটা মারাত্মক হয়ে যায় যে দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল কমিউনিস্ট সমর্থক এবং নেপালের সাধারণ জনগণের মধ্যে। এরপর জোরপূর্বক সমস্ত প্রদর্শনকারীদের গ্রেপ্তার করা হয় এবং ওদের যে লিডার ছিল মানে দুর্গা প্রসাদ, তাকে তো নিজের বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয় এবং নির্মমভাবে এই প্রদর্শনকে দমন করা হয়। কিন্তু বন্ধুরা, নেপালের কমিউনিস্ট সরকার যত বেশি এটাকে থামানোর চেষ্টা করছে, এটা আরও বেশি মারাত্মক আকার নিচ্ছে। কিন্তু এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই, এই সব কিছুর পেছনে ভারতের হাত কোথায়, আর ভারতের এতে ফায়দা কী হবে? তো বন্ধুরা, এটা জানার আগে আমাদের আগে এটা জানতে হবে যে এই প্রদর্শন শুরু কিভাবে হলো। তো বন্ধুরা, আপনাদের আমি নেপালকে নিয়ে একাধিক ভিডিওতে ছোট ছোট আপডেট দিয়েছিলাম যে নেপালের কমিউনিস্ট সরকার চীনের হাতে সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছে এবং চীন যা বলছে ওরা কিন্তু সেটাই করছে। এর ফলস্বরূপ কী হয়? ওদের সরকার একাধিক ভারত বিরোধী অ্যাক্টিভিটি শুরু করে। কখনো ভারতের টাকা ওখানে ব্যান করে দেয়, কখনো ভারত থেকে কিছু কিনলে তার উপর ট্যাক্স চাপিয়ে দেয়, কখনো ওদের লোকজনকে ভারতের সীমান্তেই ঢুকতে দিচ্ছিল না, এবং ওদের যে কমিউনিস্ট ক্যাডার তারা তো বিবাদ শুরু করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের সাথে নেপালের একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তার বদলে ওরা কী করে, একটা অবৈধ সীমা বিবাদ চালু করে, যার কোনো মাথামুন্ডই নেই। এখন আপনারা যদি নেপালের হিস্ট্রি দেখেন তাহলে বলতে পারেন যে ওরা ভারতেরই অংশ, ওদের গোটা ইকোনমি চলে ভারত থেকে, ওদের লোকজন আমাদের সেনার হয়ে কাজ করে, ভারতে অবাধে প্রবেশ রয়েছে নেপালিদের। কিন্তু নেপালের এই যে কমিউনিস্ট সরকার, তার কারণে এই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ইকোনমি লাগাতার নিচের দিকে যাচ্ছে। কিছু বছর আগে তো আবার ওদের সরকার নিজেদের লোকজনকে ভারতের সেনার হয়ে কাজও করতে দিচ্ছিল না। এইরকম একাধিক কারণে নেপালে ইনফ্লেশন চরমে, বেকারত্ব বাড়ছে এবং এই সব কিছু এখন লিমিট ক্রস করে গেছে। তাই এক প্রকার বাধ্য হয়ে নেপালের লোকজন রাস্তায় নেমেছে। এখানে নেপালের দাবি যে যখন মোনার্কি ছিল বা রাজতন্ত্র ছিল তখন কিন্তু ওদের যে ইকোনমি সেটা ঠিকঠাক ছিল, রোজগারের সমস্যা খুব একটা ছিল না, ইনফ্লেশনের সমস্যাও এতটা ছিল না এবং একটা প্রপার সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি, কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর ওরা এই দেশে রাজত্ব করার লোভে দেশের উন্নতি না করে নিজেদের পকেট ভরছে। আর এই কারণেই কিন্তু নেপালের লোকজন এই কমিউনিস্ট অপশাসনের বদলে পুনরায় হিন্দু রাষ্ট্র চাইছে। যাই হোক, এটা তো গেল ব্যাকগ্রাউন্ড। এবারে আসে আসল কথায় যে এর পেছনে ভারতের হাত কোথায়। তো বন্ধুরা, নেপালের এই যে প্রো হিন্দু আন্দোলন শুরু হয়ে গেছে, এগুলোর জন্য কিন্তু একাধিক গ্রুপ রয়েছে যারা গত কিছু বছরে পুনরায় নিজেদের মজবুত করছে। আর আপনারা যদি খুব ভালোভাবে নেপালের ইতিহাস দেখেন তাহলে ওখানকার মানুষের মেজাজ অনেকটাই ভারতের একটা রাজ্য থেকে খুবই প্রভাবিত হয়, আর সেটা হলো উত্তরপ্রদেশ। কেননা এর উপর যখন আমি রিসার্চ করছিলাম তখন বেশ কিছু আর্টিকেল পাই, যার মধ্যে এটা দেখো, এটা 2014 সালে, যেখানে উপানন্দ ব্রহ্মচারীর একটা ইন্টারভিউ রয়েছে নেপালে। আমি এর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে গিয়ে আপনারা পড়তে পারেন। কিন্তু ওভারঅল এখানে যে মেন পয়েন্ট রয়েছে সেটা হলো যে উত্তরপ্রদেশে যেভাবে সেই সময় একটা হিন্দু রাজের মেজাজ তৈরি হয়েছিল, এবং ঠিক সেই সময় থেকেই নেপালের সমস্ত গ্রুপ উত্তরপ্রদেশের একাধিক অর্গানাইজেশন থেকে সাপোর্ট পাচ্ছে আর নিজেদের মধ্যে একটা কোলাবরেশন করেছে। সমস্যা একটাই, সেটা হলো নেপালের এই সমস্ত অর্গানাইজেশনের কাছে না ফান্ডিং আছে আর না একতা আছে। এটা কিন্তু 2014 সালের ঘটনা, মানে 10 বছর আগের। এখন হালেই যখন উত্তরপ্রদেশের রাম মন্দিরের উদ্ঘাটন হয়, তারপর থেকেই সেম প্রো হিন্দু ওয়েভ নেপালেও শুরু হয়। আর দেখতে দেখতে এটা এতটাই জন আন্দোলনে পরিণত হয়ে গেছে যে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ওরা এখন রাস্তায় নেমে এসেছে। আর স্বাভাবিকভাবেই এটা কিন্তু থামার নয়। এবার এখানে প্রশ্ন আসছে যে এতে ভারতের ফায়দা কোথায়?
তো বন্ধুরা, নেপালের কমিউনিস্ট শাসন আসার আগে অবধি এটা সম্পূর্ণ প্রো ভারত ছিল এবং কোনো দিন নেপালের সাথে ভারতের কোনো রকম বিরোধ হয়নি। আর নেপালের লোকজন তো প্রো ইন্ডিয়া আগে থেকে। কিন্তু 2006 থেকে 8 সালের মধ্যে ভারত বিরাট বড় একটা ব্লান্ডার করে। ভারত কি করে, নেপালের ভেতর ওদের রাজাকে সাপোর্ট দেওয়ার বদলে ইনডাইরেক্টলি গণতন্ত্রের নামে ওখানকার কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট দেয়, যার ফলস্বরূপ ওখানে কী হয়, মোনার্কি শেষ করে কমিউনিস্টরা ক্ষমতায় আসে। আর আজ এই কমিউনিস্টরাই সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে কাজ করছে। এখন স্বাভাবিকভাবেই আবারও আগের মতন যদি মোনার্কি শাসন ফিরে আসে এবং কমিউনিস্ট শাসন শেষ হয়, তাহলে আগের মতনই নেপাল সেটাই করবে যেটা ভারত আর নেপালের জন্য ভালো হবে, নাকি চীনের জন্য। ফলে আশা করি এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে নেপালে এই আন্দোলন শুরু হলো এবং এর কাজ আজ থেকে 10 বছর আগেই শুরু হয়ে গেছে। আর এটা এখন ধীরে ধীরে জন আন্দোলনের দিকে যাচ্ছে। ডেফিনেটলি এটা সব কিছু একদিনে তো হবে না, এর জন্য সময় লাগবে। কিন্তু ভারত যদি প্রপারলি ইনডাইরেক্ট সাপোর্ট দেয়, তাহলে আগামী 5 বছরের মধ্যেই নেপালের পুরো ভবিষ্যৎ বদলে যায়। এখন দেখা যাক এখানে আগে কি হয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।